আচ্ছা, আমরা আজকে পড়বো হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় এমআরএনএ অণুর কোডন অনুসারে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে একটি পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন শৃঙ্খল গঠিত হয় তাকে ট্রান্সলেশন বলে। আমরা এমআরএনএর গঠন আমরা দেখেছি যে এমআরএনএর গঠনে আমরা দেখেছি কোডন আছে। তাহলে এমআরএনএ অণুর কোডন অনুসারে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে একটি পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন শৃঙ্খল গঠিত হয় তাকে ট্রান্সলেশন বলে। আর এই প্রক্রিয়াটি ঘটবে কোষের রাইবোজোমে। প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। সংক্ষেপে বলা হয় এমআরএনএ অণু পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে প্রোটিন এমআরএনএ অণু থেকে যে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হয় এই প্রক্রিয়াকেই বলবো ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনে এমআরএনএ প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রোটিন যখন তৈরি হয় তখন প্রোটিন তৈরি করার সময় এমআরএনএ প্রোটিন সংশ্লেষণের ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম তথা রাইবোজোমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। হ্যাঁ, তাহলে প্রক্রিয়াটি আদিকোষ বা প্রকৃত কোষ যে কোষই বলো, আদিকোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এরা কোথায় সাইটোপ্লাজম তথা রাইবোজোমে এই প্রক্রিয়াটি অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এখন এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য যে প্রয়োজনীয় উপাদান দরকার সেগুলো কি কি? এমআরএনএ, যা ডিএনএ থেকে জেনেটিক কোড কপি করে নিয়ে আসে। আমরা এর আগে ক্লাসে দেখেছিলাম যে ডিএনএ এর টেমপ্লেট ব্যবহার করে এমআরএনএ তৈরি হয়েছিল এবং প্রক্রিয়াটি ছিল ট্রান্সক্রিপশন। মূলত ডিএনএ একটা মাস্টার প্ল্যান করে যে কোষে কোন প্রোটিনটা তৈরি করা দরকার। তাহলে ডিএনএ এর এই মাস্টার প্ল্যান বা জেনেটিক তথ্য কোড আকারে সে এমআরএনএ কে দিয়ে দেয়। ডিএনএ এমআরএনএ কে তৈরি করেই মূলত প্রোটিন তৈরি করার উদ্দেশ্যে। তাহলে যে ডিএনএ এর প্ল্যান ছিল কি কি প্ল্যান ছিল? প্রোটিন তৈরি করার প্ল্যান। কিন্তু এই প্ল্যানের যে ছাঁচ বা প্ল্যানের যে কপি বা কোড সেগুলো এমআরএনএ কে দিয়ে দেয়। তাহলে জেনেটিক তথ্য এমআরএনএ বহন করে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হয় আর এমআরএনএ এই ডিএনএ থেকে এই প্রোটিন তৈরির জেনেটিক তথ্য বহন করে। টিআরএনএ যা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে আনে। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের জন্য কমপক্ষে একটি করে টিআরএনএ থাকে। তাহলে এই টিআরএনএ এরাও কিন্তু নিউক্লিয়াসেই তৈরি হয়, এরাও কিন্তু ট্রান্সক্রিপশনের মাধ্যমেই তৈরি হবে। ঠিক আছে, টিআরএনএ ট্রান্সক্রিপশন তোমাদেরকে পড়ানো হয় নাই, তোমাদেরকে পড়ানো হয়েছে শুধু এমআরএনএ। তাহলে এই টিআরএনএও কিন্তু কি করে এরা সাইটোপ্লাজমে থাকে এবং সাইটোপ্লাজমে থেকে এরা অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য একটা টিআরএনএ দরকার। রাইবোজোম, কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে এই প্রক্রিয়ায় মানে প্রোটিন তৈরির এই প্রক্রিয়ায় আমরা টিআরএনএ এর গঠন যখন পড়িয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কত ধরনের টিআরএনএ আছে। বলতে পারবা কেউ কত ধরনের টিআরএনএ আছে? আমরা কিন্তু আরএনএ এর প্রকারভেদে পড়িয়েছিলাম টিআরএনএ এর কত ধরনের টিআরএনএ আছে। 31 থেকে 42 ধরনের টিআরএনএ আছে। তাহলে 31 থেকে 42 ধরনের টিআরএনএ এখানে অংশগ্রহণ করবে। রাইবোজোম 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেটিং এনজাইম হিসেবে যারা থাকবে, হ্যাঁ, তাদের নাম হলো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিস। তাহলে এই এনজাইমটাকে বলা হবে অ্যাক্টিভেটিং এনজাইম। এই এনজাইমটার কাজ কি? প্রতিটি অ্যাক্টিভেটিং এনজাইম বা সক্রিয় এনজাইম এটা কি করে একটি অ্যামাইনো অ্যাসিড ও একটি আরএনএর জন্য উদ্দিষ্ট। এমআরএনএ এর কোডন কি করে অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করে যে কোন অ্যামাইনো অ্যাসিডকে আনা দরকার এবং সেই এমআরএনএ এর কোডন অনুসারে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডটা খুঁজে নিয়ে আসবে কিন্তু টিআরএনএ এবং টিআরএনএ ওই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসতে পারবে না, কারণ ওই অ্যামাইনো অ্যাসিড যদি সক্রিয় না হয় তাহলে নিয়ে আসতে পারবে না। তাহলে ওই যে অ্যামাইনো অ্যাসিডটা দরকার সেই অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয় করে এই অ্যাক্টিভেটিং এনজাইম। তাহলে অ্যাক্টিভেটিং এনজাইমের কাজ কি? যে অ্যামাইনো অ্যাসিডের সাথে এরা সংযুক্ত হয় এই এনজাইমটা দিয়ে ওই অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয় করে।
তাহলে এই যে প্রয়োজনীয় উপাদানগুলো কি সবাই বুঝেছো? তাহলে ট্রান্সলেশনের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো দরকার, ট্রান্সলেশন প্রক্রিয়া, হ্যাঁ স্যার। তাহলে এর জন্য দরকার কি? এমআরএনএ দরকার, হলো বিভিন্ন ধরনের টিআরএনএ, রাইবোজোম, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড দরকার, আর অ্যাক্টিভেটিং এনজাইম দরকার। আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হলো উপরের আর রাইবোজোমের বড় উপ একক, আর নিচে ছোট বা ক্ষুদ্র উপ একক। যখন প্রোটিন তৈরি হয় না তখন রাইবোজোমের এই দুইটা উপ একক বিচ্ছিন্ন থাকে। কিন্তু যখন প্রোটিন তৈরি হবে তখন এই বড় উপ একক এই ক্ষুদ্র উপ এককের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই ছবিতে আমরা পরে আবার ফিরে আসবো। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া এবার শুরু করতেছি আমরা। ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই প্রক্রিয়াকে 3 পর্যায়ে ভাগ করে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো ট্রান্সলেশনের সূচনা, পলিপেপটাইড চেইনের বৃদ্ধি এবং সমাপ্তি। তো ট্রান্সলেশনের সূচনা, ইনিশিয়েশন ফেজ, ছুটে গেছে, এই হবে একটা। আচ্ছা, ট্রান্সলেশনের সূচনা, তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সৃষ্ট এমআরএনএ, এটা কোথায় ছিল? এটা নিউক্লিয়াসে, ডিএনএ তে তৈরি হয়েছিল। তাহলে সেই এমআরএনএ এর 5 প্রান্তের এক নির্দিষ্ট অংশে প্রথমে রাইবোজোমের ক্ষুদ্র উপ একক এবং পরে রাইবোজোমের বড় উপ একক সংযুক্ত হয়। এ সময় ছোট উপ একক ও বড় উপ একক সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ রাইবোজোম গঠিত হয়। রাইবোজোমের উপ একক দুটির মাঝে 3টি সাইট বা অঞ্চল থাকে। তাহলে আমরা এখানে বলছি এটা হলো রাইবোজোমের ক্ষুদ্র উপ একক, আর এর উপরে রাইবোজোমের বড় উপ একক। যদি এটা প্রকৃত কোষের মধ্যে হয় তাহলে ক্ষুদ্র উপ এককটা কত ছিল? 40s, আর বড় উপ এককটা ছিল 60s। তাহলে দুইটা মিলে 80s হয়। ঠিক আছে? তাহলে প্রোটিন তৈরি হওয়ার জন্য মূলত এই দুইটা উপ একক পরস্পর সংযুক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম কি, যে বড় উপ একক এবং ছোট উপ এককের মাঝখানে 3টা সাইট থাকবে। এই যে আমরা এখানে ডান দিকের ছবিটাই দেখতে পাচ্ছি 3টা সাইট, যথাক্রমে ডান দিক থেকে বাম দিকে আমরা যাই। ডান দিকের সাইটটার নাম হলো এ সাইট, এটা আমরা রাইবোজোম যখন পড়াই তখনও বলেছিলাম। তাহলে ডান দিকে আছে এ সাইট, এর আরেকটা নাম অ্যামাইনো অ্যাসাইল সাইট। তাহলে এই সাইটটার কাজ কি? এই সাইটে নতুন অ্যামাইনো অ্যাসিড এখানে আসবে। আর এই অ্যামাইনো অ্যাসিডকে কে ধরে নিয়ে আসবে, কেউ বলতে পারবা? এখানে তো আমরা বললাম যে 3টা সাইট আছে, এ সাইট, তাহলে এ সাইটে অ্যামাইনো অ্যাসিড আসে। এই অ্যামাইনো অ্যাসিডকে কে নিয়ে আসবে? একটু আগে আমি বলেছি, অ্যামাইনো অ্যাসিডকে, ওই যে স্যার একটা এনজাইমের নাম বলছিলেন। না, অ্যামাইনো অ্যাসিডকে সংগ্রহ করে কে নিয়ে ওই আসবে? টিআরএনএ। ঠিক আছে? টিআরএনএ। হ্যাঁ, তাহলে অ্যামাইনো অ্যাসিডকে সংগ্রহ করে কে নিয়ে আসবে? টিআরএনএ। টিআরএনএ। আর এনজাইমটার কাজ কি ছিল? এনজাইমটার কাজ ছিল যে এনজাইমকে সক্রিয় করা। ওই বিশেষ এনজাইমটার কাজ ছিল অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয় করা। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখো মাঝের যে সাইট সেটাকে বলছে পি সাইট বা পেপটিডাইল সাইট। এই পি সাইটে কি ঘটবে? পি সাইটে প্রোটিন তৈরি হবে বা পলিপেপটাইড শৃঙ্খল এখানে বৃদ্ধি লাভ করবে। ঠিক আছে? আর ই সাইটের কাজ কি? ই সাইটের মাধ্যমে যে পলিপেপটাইড উৎপন্ন হলো এবং যে টিআরএনএ গুলো আছে সেই টিআরএনএ গুলো ই সাইট দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা 3টা সাইটের কাজ ভালোভাবে বুঝতে পারলাম। প্রথমে এ সাইট, তাহলে টিআরএনএ কি করবে? সক্রিয় অ্যামাইনো অ্যাসিডকে বহন করে এ সাইটে আসবে। আর এ সাইট থেকে যখন টিআরএনএ এবং সক্রিয় অ্যামাইনো অ্যাসিড পি সাইটে যাবে তখন পি সাইটে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার পর একটা আসতে থাকবে। পি সাইট সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে পেপটাইড বন্ধন সৃষ্টি করে পলিপেপটাইড তৈরি করে। আর ই সাইটে যে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হয় বা যে ফাঁকা টিআরএনএ, কারণ এখানে তো টিআরএনএ কে অ্যামাইনো অ্যাসিডকে ছেড়ে শূন্য টিআরএনএ ই সাইটে চলে আসতে হবে। এই জন্য আমরা বলবো যে অ্যামাইনো অ্যাসিড বহনকারী টিআরএনএ কাজ শেষে এরা কোষের সাইটোপ্লাজমে আবার চলে আসবে। হ্যাঁ, রাইবোজোম থেকে মুক্ত হয়ে সাইটোপ্লাজমে ফিরে যায়। ঠিক আছে? তাহলে আমরা এই এতটুকু যে কাজটা বললাম, এই 3টা সাইটের কাজ কি ভালোভাবে বুঝেছো? স্যার শেষে আবার ওই যে ফিরে আসে ওইটা বুঝি নাই। আচ্ছা,
আমি আবার বলতেছি, তাহলে এমআরএনএ এর কোডন কি করবে? এমআরএনএ এর কোডন অ্যামিনো অ্যাসিডকে আনতে বলবে। টিআরএনএ সেই অ্যামিনো অ্যাসিডকে তার সাথে বহন করে এই সাইটে প্রবেশ করবে। হ্যাঁ, এবং সেই অ্যামিনো অ্যাসিড এবং টিআরএনএ চলে আসবে এই সাইড থেকে পি সাইড। কিভাবে আসবে পরে আমরা প্রসেসিং এ বলে দিব। তাহলে সক্রিয় অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ পি সাইটে যখন আসবে, তখন পি সাইটে টিআরএনএ কি করবে? অ্যামিনো অ্যাসিডকে ছেড়ে দিবে এবং শূন্য টিআরএনএ ই সাইটে চলে আসবে। এখানে আবার পরবর্তী আবার এমআরএনএ এর কোড অনুসারে পরবর্তী আরেকটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। ঠিক একই প্রসেসে এ সাইট প্রথমে, পরে পি সাইটে অ্যামিনো অ্যাসিড ছেড়ে শূন্য টিআরএনএ ই সাইটে চলে আসবে। তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত প্রোটিন তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রোটিন বা পলিপেপটাইড ই সাইটে আসতে পারবে না। এখানে প্রোটিন তৈরি হবে, তারপরে প্রোটিন ই সাইটে আসবে। ঠিক আছে? তাহলে টিআরএনএ শূন্য টিআরএনএ মানে যে টিআরএনএ তে কোনো অ্যামিনো অ্যাসিড থাকবে না সেই টিআরএনএ এখানে আসবে। আর এখানে যখন প্রোটিন তৈরি হয়ে যাবে, পি সাইটে যখন প্রোটিন তৈরি হয়ে যাবে, তখন ওই প্রোটিনটাও ই সাইটে আসবে। আর তাহলে ই সাইটে কে কে থাকছে? ই সাইটে বিভিন্ন ধরনের টিআরএনএ থাকবে আর থাকবে হলো প্রোটিন। তাহলে এরা ই সাইটের মাধ্যমে এরা চলে আসবে সাইটোপ্লাজমে। এইভাবে প্রোটিন তৈরি হয়ে ই সাইড দিয়ে বের হয়ে যায়, প্রোটিনও বের হয়ে যায়, আবার শূন্য টিআরএনএও বের হয়ে যায়। তাহলে এবার ব্যাপারটা বুঝতে পেরেছো? তিনটা সাইটের কাজ। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা আগিয়ে যাই। এ সাইট আর পি সাইট দুটিকে রাইবোজোম বাইন্ডিং সাইট বলা হয়। তাহলে আমরা একটু আগে তিনটা সাইট দেখলাম। তাহলে প্রথম সাইটটা ছিল এ সাইট, আর পরে দ্বিতীয় সাইটটা ছিল পি সাইট। এই দুটিকে বলা হচ্ছে রাইবোজোম বাইন্ডিং সাইট। রাইবোজোম হচ্ছে টিআরএনএ বসার মঞ্চ। তাহলে রাইবোজোম হচ্ছে টিআরএনএ বসার মঞ্চ, কারণ রাইবোজোমে টিআরএনএ কি করে? টিআরএনএ সক্রিয় অ্যামিনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে আসে, এই জন্য বলা হচ্ছে রাইবোজোম হচ্ছে টিআরএনএ বসার মঞ্চ। রাইবোজোমের পি সাইটে টিআরএনএ সাইটোপ্লাজম থেকে একটা সুনির্দিষ্ট সক্রিয় অ্যামিনো অ্যাসিড নিয়ে এমআরএনএ অণুর নিকট আসে। ঠিক আছে? তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে এই যে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস দ্বারা সক্রিয় হওয়ার পর। তাহলে এমআরএনএ এর কোডন টিআরএনএ কে বলবে যে আমার অমুক অ্যামাইনো অ্যাসিড দরকার, কিন্তু টিআরএনএ এর কিন্তু কোনো ক্ষমতা নাই সেই অ্যামাইনো অ্যাসিডকে তার সাথে বাইন্ড করে নিয়ে আসা। যতক্ষণ পর্যন্ত এই বিশেষ এনজাইম কি করে ওই সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডের সাথে সংযুক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত সক্রিয় না করে, ততক্ষণ পর্যন্ত টিআরএনএ ওই সক্রিয় অ্যামিনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসতে পারবে না। মনে করো এমআরএনএ এর একটা কোডন, মনে করো এইউজি। এমআরএনএ এর কোডন একটা আছে এইউজি। ঠিক আছে? এই এইউজি কোডন এরা কি করবে? এরা মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে আনতে বলবে। কিন্তু টিআরএনএ সাইটোপ্লাজম থেকে এই মেথিওনিনকে সহজে আনতে পারবে না। কেন আনতে পারবে না? কারণ ওই মেথিওনিন অ্যামিনো অ্যাসিডের সাথে যতক্ষণ পর্যন্ত এই বিশেষ এনজাইম সংযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মেথিওনিন সক্রিয় হবে না। তাহলে যখন এই বিশেষ এনজাইম মেথিওনিনের সাথে সংযুক্ত হয়ে যাবে, তখন অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে সক্রিয়। এই জন্য আমরা বলছি যে রাইবোজোমের পি সাইটে টিআরএনএ সাইটোপ্লাজম থেকে একটা সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সক্রিয় অ্যামিনো অ্যাসিড নিয়ে এমআরএনএ অণুর নিকট আসে এবং টিআরএনএ এর অ্যান্টিকোডন এমআরএনএ এর সুনির্দিষ্ট ও পরিপূরক কোডনের সাথে যুক্ত হয়ে প্রোটিন শৃঙ্খল উৎপাদন শুরু করে। আদি কোষে সাধারণত নির্দিষ্ট প্রথম অ্যামিনো অ্যাসিডটি হয় ফরমাইল মেথিওনিন এবং প্রকৃত কোষে হয় মেথিওনিন। প্রারম্ভিক টিআরএনএ এর অ্যান্টিকোডন হয় ইউএসসি, যা এমআরএনএ এর সূচনা কোডন এইউজির সাথে যুক্ত হয়। আচ্ছা, আমি এটা আবার এর মধ্যে বোঝাই দিই। আমরা একটা ছবি দেখাইছিলাম, এখানে এখানে আমি বোঝাই দিই। তাহলে এখানে আমরা দেখো যে এখানে কি আছে? এখানে হলো এ জি ইউ, এ জি ইউ। তাহলে এ জি ইউ এটা মনে করে একটা কোডন। কার কোডন এটা? এ জি ইউ এটা কার কোডন? সবাই এই ছবিটা। যে এমআরএনএ এর। এমআরএনএ এর কোডন। এই এমআরএনএ এর কোডন কি করবে? একটা অ্যামিনো অ্যাসিডকে আনতে বলবে। ঠিক আছে? এ জি ইউ কি কি আনতে বলবে? একটা অ্যামিনো অ্যাসিড আনতে বলবে। এই অ্যামিনো অ্যাসিড কে বহন করে নিয়ে আসবে? টিআরএনএ। টিআরএনএ। এখন মনে করো যে এটা ধরে নাও এই স্লাইডটা চারপাশে এই সাধারণত যে অরেঞ্জ যে কালারটা আছে, এই অরেঞ্জ কালারটা ধরে নাও সাইটোপ্লাজমের এর মধ্যে টিআরএনএ আছে। এই যে এখানে মনে করো একটা টিআরএনএ, আমরা
লেবেলিং দেখাচ্ছে টিআরএনএ। টিআরএনএ তখন কি করবে, হ্যাঁ এর সাথে সংশ্লিষ্ট, মনে করো AGU এর সাথে সংশ্লিষ্ট যে কোডন, এই কোডনটা কোন অ্যামিনো অ্যাসিডকে আনতে বলবে, AGU কোন অ্যামিনো অ্যাসিডকে আনতে বলবে আমরা এখনো জানি না, আমরা সব দেখলে হয়তো বুঝতে পারবো যে কোন অ্যামিনো অ্যাসিডটা AGU নিয়ে আসতে পারে। ঠিক আছে, AGU মানে কোন অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করতে পারে। তোমাদের কি কারো মনে আছে ওই যে জেনেটিক কোডের ছকটা? ছকটা মনে আছে কিন্তু কোন কোন অ্যামিনো অ্যাসিডটাকে আনতে 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 বলবে, এটা মনে আছে কারো? AGU মনে নাই? সেরিন। সেরিন, সেরিন, বুঝতে পেরেছো? তাহলে এখন এই, হ্যাঁ স্যার। হ্যাঁ এই সেরিন, এই সেরিনই ধরো কি করবে, টিআরএনএ এর এখানে এই যে আমরা এখানে দেখতে পাবো, আমরা যেখানে কার্সর দেখাচ্ছি এটা হলো কি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত বাহু। তাহলে ওই সেরিন নামক অ্যামিনো অ্যাসিডকে প্রথমে কি করবে, সক্রিয় করতে হবে। আর এই সক্রিয় করার কাজটা কে করবে? সক্রিয় করার কাজটা কে করবে ওই বলতে যে পারবা? একটা এনজাইম। ওই বিশেষ এনজাইম নাম কি? অ্যামিনো অ্যাসিড, ওই যে একটা অ্যামাইনো হ্যাঁ অ্যাসাইল, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, মনে আছে? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, ওই বিশেষ এনজাইমটা সাহায্যে ওই সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিড সক্রিয় হবে। আর সক্রিয় অ্যামাইনো অ্যাসিড এখানে কি হবে, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত প্রান্তে সংযুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এই যে এখানে দেখাচ্ছি এখানে কিন্তু কি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে টিআরএনএ এসেছে। হ্যাঁ এই যে নীল একটা আছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, পরে আরেকটা আছে এটা হলো বেগুনি, এটা হলো অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসছে। তো যাই হোক, এবার কি করবে, এই যে AGU এটা একটা কোডন, CGU এটা একটা কোডন, ACG এটা একটা কোডন। তাহলে এই কোডনের প্রেক্ষিতে, হ্যাঁ প্রত্যেকটা কোডনের প্রেক্ষিতে টিআরএনএ কি করবে, এরকম সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিডকে সক্রিয় করার মাধ্যমে বহন করে নিয়ে আসবে। এখন এমআরএনএর কোডনের সাথে টিআরএনএর, এমআরএনএর কোডনের সাথে টিআরএনএর কোন অংশ সংযুক্ত হয়? অ্যান্টিকোডন। এমআরএনএর কোডনের সাথে টিআরএনএর কোন অংশ সংযুক্ত হবে? অ্যান্টিকোডন। হ্যাঁ তাহলে আমরা এখানে যদি এমআরএনএর কোডনে আমরা যদি এখানে দেখি ACG, তাহলে অ্যান্টিকোডনে কি সৃষ্টি হবে? A এর প্রেক্ষিতে ইউ, সি এর প্রেক্ষিতে জি, জি এর প্রেক্ষিতে সি। ঠিক আছে, এইভাবে কিন্তু বিন্যস্ত হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন এই যে আমরা বললাম, এই যে এখানে আমরা বললাম যে এই যে এখানে তাহলে আমরা এই যে সংশ্লিষ্ট টিআরএনএ সংশ্লিষ্ট সেই সক্রিয় অ্যামাইনো অ্যাসিড বহন করে প্রথমে এই সাইটে প্রবেশ করবে। প্রথমে কোথায় প্রবেশ করেছে? এ সাইটে। হ্যাঁ এ সাইট থেকে যাবে হলো পি সাইটে। তাহলে পি সাইটে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএ ছেড়ে দিবে এবং শূন্য টিআরএনএ ই সাইটে চলে যাবে। এখন প্রোটিন তৈরি করার জন্য, প্রোটিন তৈরি করার জন্য তোমার প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা দরকার সেই অ্যামিনো অ্যাসিড কিন্তু মেথিওনিন। যদি সেটা আদিকোষ হয় তাহলে আদিকোষের ক্ষেত্রে সেই অ্যামিনো অ্যাসিডের নাম হবে ফরমাইল মেথিওনিন। আর যদি প্রকৃত কোষ হয় তাহলে প্রথম অ্যামিনো অ্যাসিড মেথিওনিন লাগবে। কারণ আমরা জানি যে এমআরএনএর প্রথম একটা থাকে সূচনা কোডন বা স্টার্টিং কোডন, সেটা হলো AUG। আর AUG এর কোডনটা মূলত মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারে। এই জন্য প্রোটিন তৈরির প্রথম শর্তই হলো যে প্রথম অ্যামিনো অ্যাসিড মেথিওনিনকে নিয়ে আসতে হবে। এখন মেথিওনিন আসার পর এর পরবর্তী সেরিন বা প্রোলিন যে কোনো অ্যামিনো অ্যাসিড আসতে পারে, কিন্তু প্রথম প্রোটিন তৈরির শর্তই হলো প্রথম অ্যামিনো অ্যাসিড মেথিওনিন হওয়া লাগবে। ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই ছিল হলো প্রথম ধাপটা ছিল যে ট্রান্সলেশনের সূচনা। এবার আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপটা ছিল বৃদ্ধিকরণ বা এই ইলংগেশন ফেজ। তাহলে সাইটোপ্লাজম, স্যার হ্যাঁ বলো। মানে প্রথম অ্যামাইনো অ্যাসিডটা তবে মেথিওলিন, হ্যাঁ পরের গুলা কি যেই কোডন থাকবে ওই অনুসারে হইবে? হ্যাঁ যে কোডন থাকবে ওই অনুসারে হবে। পরেরটা মনে করো যে তুমি যেটা যেটা তোমাদের এখানে অ্যামিনো অ্যাসিডের উল্লেখ করার দরকার নেই, খালি প্রথমটা তোমাকে মেথিওনিনের কথা বলতে হবে। আর পরবর্তী কি অ্যামিনো অ্যাসিড আসবে ওটা মানে লেখার সময় কোনো দরকার নাই, বলতে হবে সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিড। ওকে? কিন্তু জি প্রথম স্যার। অ্যামিনো অ্যাসিড অবশ্যই মেথিওনিন লিখতে হবে। ওকে? ওকে স্যার। আচ্ছা এবার বৃদ্ধিকরণ। তাহলে সাইটোপ্লাজম থেকে প্রথম অ্যামিনো অ্যাসিড সক্রিয় টিআরএনএ এর সাহায্যে রাইবোজোমের পি সাইটে যুক্ত হলে
তাহলে প্রথমে কোন সাইড ছিল এখানে দেখো তো, এখানে ছিল প্রথমে এ সাইড পরে পি সাইড। তাহলে রাইবোজোমের পি সাইটে যুক্ত হলে এই সাইটের এমআরএনএর উন্মুক্ত কোডন দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড বাই টিআরএনএ এর সাথে যুক্ত হয়। কথাটা বুঝতে পেরেছো? এই কথাটা কি বুঝতে পেরেছো? না স্যার। আচ্ছা, এখানে হলো মনে করো যে প্রথম যে অ্যামিনো অ্যাসিড ধরে নাও এটা মেথিওনিন ছিল, তাহলে এই সক্রিয় মেথনিন সহ টিআরএনএ এই সাইটে প্রবেশ করেছে। এখন এরা কি করবে, এই সাইট থেকে চলে যাবে কোথায়, পি সাইটে। পি সাইটে টিআরএনএ এর কাজটা কি হবে, পি সাইটে টিআরএনএ এর কাজটা হবে যে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে মানে মেথিওনিনকে এই পি সাইটে রেখে দেওয়া, আর শূন্য টিআরএনএ চলে যাবে ই সাইটে। তাহলে যখনই এই পি সাইটে চলে আসে মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ, তখন এ সাইটটা ফাঁকা থাকবে না, তখন এ সাইটটা ফাঁকা থাকবে না। হ্যাঁ তাহলে এই ফাঁকা জায়গায় মনে করো যে এই ফাঁকা জায়গায় তখন কি হবে, এই পরের যে কোডন আছে মনে করো এজিইউ বা সিজিইউ, এটা যদি আমরা এখানে তো এজিইউ আছে, আমরা তো স্টার্টিং কোডন বলেছিলাম এইউজি, ওটা এখানে দেখাইনি। হ্যাঁ, প্রথম কোডনটা অবশ্যই এইউজি হবে কারণ ওই কোডনটা মেথনিনকে আইডেন্টিফাই করে। তাহলে যদি আমরা এটাকে দ্বিতীয় কোডন ধরি এজিইউ, বা এটাকে যদি দ্বিতীয় কোডন ধরি সিজিইউ, যেটাকেই ধরো, তাহলে সেই কোডন অনুসারে পরবর্তী যে অ্যামাইনো অ্যাসিড আছে সেই অ্যামাইনো অ্যাসিড কি করবে, এই সাইটে ঢুকে যাবে। হ্যাঁ, মানে একটা করে অ্যামাইনো অ্যাসিড সক্রিয় অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ যখন পি সাইটে ঢুকবে তখন এ সাইটটা ফাঁকা থাকবে, তখন পরের কোডন অনুসারে পরবর্তী যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলো এ সাইটে প্রবেশ করবে, এই কথাটাই বলা হয়েছে। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন যে এ সাইটটা ফাঁকা ছিল সে এ সাইডে পরবর্তী এমআরএনএ এর কোডন অনুসারে সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিড নিয়ে টিআরএনএ চলে আসবে। অতঃপর পি সাইটের প্রথম অ্যামাইনো অ্যাসিড অন্তঃস্থ রাইবোজোম এনজাইম, তাহলে রাইবোজোমের মধ্যে যে এনজাইম আছে সেই এনজাইমটার নাম পেপটাইডাল ট্রান্সফারেজ। তাহলে এখন আগের যে অ্যামাইনো অ্যাসিড ছিল সেই অ্যামাইনো অ্যাসিড কিন্তু পি সাইটে আসে, তাহলে পি সাইটের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, এর নাম হলো পেপটাইডাল ট্রান্সফারেজ। এই এনজাইমের সাহায্যে, ঠিক আছে, এই সাইটের দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হওয়ার পর পি সাইটে টিআরএনএ রাইবোজোম থেকে সাইটোপ্লাজমে চলে আসে। এটা হলো কি, তাহলে পি সাইটে মনে করো কে আছে, পি সাইটে হলো প্রথম অ্যামাইনো অ্যাসিড আছে, প্রথম অ্যামাইনো অ্যাসিড এখানে রেখে দিয়েছে। পরবর্তীতে আবার যে অ্যামাইনো অ্যাসিড গুলো আসবে পি সাইটে, সেই পি সাইটে অ্যামাইনো অ্যাসিড যখন চলে আসে তখন একটা প্রথমে একটা থাকে, তারপরে পরে আরেকটা আসে, পরে আরেকটা আসে, এরকম একাধিক অ্যামাইনো অ্যাসিড যখন একটার পর একটা আসতেই থাকে তখন এখানকার যে এনজাইম আছে এই এনজাইম গুলো অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে একটা বন্ধন তৈরি করে, আর সে বন্ধনের নাম কি, পেপটাইড বন্ধন। সে বন্ধনের নাম কি, পেপটাইড বন্ধন। তাহলে এই পেপটাইড বন্ধনের মাধ্যমে এই অ্যামাইনো অ্যাসিড গুলো কি করবে, প্রোটিন তৈরি করবে। ঠিক আছে। আর এই পি সাইটে এবার কি বললাম যে পেপটাইড বন্ধনে যারা আচ্ছা যুক্ত হওয়ার পর, স্যার, হ্যাঁ বলো বলো। মানে পি সাইডে যখন ওই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আসবে, মানে তার সাথে তো টিআরএনও থাকবে। হ্যাঁ, টিআরএনএ তো থাকবে, টিআরএনএ তো আগে বের হয়ে যাচ্ছে, শূন্য টিআরএনএ তো আগে মানে বন্ধনে পেপটাইড বন্ধনে যুক্ত হওয়ার তখন যাইবে নাকি আগে চলে যাইবে? না, মনে করো টিআরএনএ এর কাজ হলো কি, টিআরএনএ এর কাজ হলো যে অ্যামাইনো অ্যাসিড ধরে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে এসে প্রথমে এ সাইটে ঢোকা, তারপরে হলো পি সাইটে ঢোকা, আর পি সাইটে সক্রিয় অ্যামাইনো অ্যাসিডকে রেখে দিয়ে শূন্য টিআরএনএ ই সাইটে চলে আসা, এটা হলো টিআরএনএ এর কাজ। হ্যাঁ, এখন তো পি সাইটে শুধু অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রোটিন তৈরি করে নাই, করেছে? হ্যাঁ, আর টিআরএনএ শুধু কি না। সরবরাহ করছে, টিআরএনএ শুধু অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করছে। হ্যাঁ, এখানে যখন অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করা টিআরএনএ শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই এখানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে তারা নিজের মধ্যে কি করবে, বন্ধন তৈরি করবে, পেপটাইড বন্ধন এবং প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে প্রোটিন তৈরি করা শেষ হলে স্যার। সেই প্রোটিনটা ই সাইটে আসবে, আর টিআরএনএ গুলো আগেই কিন্তু চলে আসে। বুঝতে পেরেছো? টিআরএনএ কিন্তু আগেই চলে আসে আর প্রোটিন পরে আসে, সব শেষে আসবে প্রোটিন। আর আগে যে অ্যামিনো অ্যাসিড গুলো বহন করে টিআরএনএ গুলো ঢুকেছিল পি সাইটে, তারা শূন্য অবস্থায় ই সাইটে চলে আসবে, যে সাইটোপ্লাজমে আবার শূন্য টিআরএনএ চলে আসে, কিন্তু প্রোটিন সব শেষে আসবে। ওকে।
হ্যাঁ স্যার। এ সময় এ সাইটের প্রথম ও দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড বা টিআরএনএ পি সাইটে চলে আসে এবং উন্মুক্ত এ সাইটে পুনরায় নতুন বা তৃতীয় অ্যামাইনো অ্যাসিড বা টিআরএনএ যুক্ত হয়। এই যে আবার এ সাইট ফাঁকা হয়ে গেছে, দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড যখন পি সাইটে ঢুকে গেল টিআরএনএ সহ, তখন কিন্তু এ সাইটটা আবার ফাঁকা হয়ে গেছে, ফলে সেখানে আবার এমআরএনএর কোডনের যে তৃতীয় কোডন আছে সেই কোডন অনুযায়ী আবার টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসবে। এইভাবে টিআরএনএ দ্বারা এমআরএনএর কোডন অনুযায়ী ধাপে ধাপে অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে স্থানান্তরিত হয় এবং পর্যায়ক্রমিকভাবে যুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খল ধাপে ধাপে দীর্ঘায়িত করে। ওকে, তাহলে এইভাবে কিন্তু একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বহন করে প্রথমে এ সাইট এবং পরে পি সাইটে অ্যামাইনো অ্যাসিডকে রেখে দিতে থাকবে এবং এভাবে কিন্তু পি সাইটে শুধু কে জমা হচ্ছে, পি সাইটে শুধু অ্যামাইনো অ্যাসিড জমা হচ্ছে। এগুলো পলিপেপটাইড শৃঙ্খল বড় করছে বা দীর্ঘ করছে। তাহলে বৃদ্ধিকরণ প্রক্রিয়াটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এখানে দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে হলো ট্রান্সলেশনের প্রারম্ভিক ধাপ, মাঝখানে হলো পলিপেপটাইডের দীর্ঘকরণ ধাপ, আর শেষে আছে ট্রান্সলেশনের সমাপ্তিকরণ ধাপ। আমরা কিন্তু আছি কোথায়? আমরা কিন্তু আছি হলো প্রথম আর দ্বিতীয় ধাপে, শেষ করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো রাইবোজোমের উপরে ছোট, এটা আমরা দেখতে পাচ্ছি উপরে এটা হলো ছোট উল্টা করে দেওয়া আছে। আমরা যে ছবিগুলো আগে আঁকিয়েছি, আগে দেওয়া হয়েছে তোমার বড় উপ একক আর নিচে দেওয়া হয়েছে ছোট উপ একক। আর আমরা যখন হাতে লিখে যে চিত্রটা আঁকাচ্ছি, এখানে ছোট উপ একক উপরে আর বড় উপ একক নিচে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে বলতেছি এটা হলো এ সাইড। এই যে এখানে এ সাইড আর এদিকে আছে আমরা পি সাইড। এখানে ই সাইডটা এখানে দেখানো হয় না। হ্যাঁ, ই সাইড এখানে দেখালে ভালো হতো, আমরা ওই ছবিতে দেখাইছি, কিন্তু এখানে হাতে আঁকানো ই সাইডটা দেখাইনি। এখন এটা হলো এ সাইড, তাহলে এটাকে বলা হচ্ছে আগমনী টিআরএনএ। এটাকে কেউ কি বলা হচ্ছে? আগমনী টিআরএনএ। তাহলে এই টিআরএনএ কি করবে? অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসবে। এটা হলো অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে এসে সে কোথায় ঢুকেছে? কোন সাইটে ঢুকেছে? এ সাইটে। এই সাইডে। হ্যাঁ, প্রথম অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বহন করে এই সাইটে ঢুকেছে। এখন এই সাইড থেকে এরা চলে যাবে কোথায়? পি সাইডে। এই সাইড থেকে চলে যাচ্ছে হলো কোথায়? পি সাইডে। এই যে আমরা এখানে দেখাচ্ছি AA1, AA1 মানে কি? এ আগে প্রথম অ্যামাইনো অ্যাসিডকে এ সাইড থেকে পি সাইডে নিয়ে চলে এসেছে। এখন আমরা দ্বিতীয় যে অ্যামাইনো অ্যাসিড সেটা হলো AA2, এটা আমরা টিআরএনএ এটা সক্রিয় অবস্থায় বহন করে এ সাইডে আবার ঢুকবে। যেহেতু প্রথম অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ এ সাইড থেকে পি সাইডে চলে গেছে, যার ফলে এ সাইডটা ফাঁকা হয়ে যায়। আর এই ফাঁকা জায়গায় পরের যে দ্বিতীয় যে অ্যামাইনো অ্যাসিড আছে সেই অ্যামাইনো অ্যাসিড কে বহন করে টিআরএনএ এ সাইডে ঢুকে। এইভাবে আবার কি হবে? যে প্রথমে যে অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএ ঢুকেছিল পি সাইটে, এখানে এই প্রথম অ্যামাইনো অ্যাসিডকে রেখে দিয়ে টিআরএনএ ই সাইড দিয়ে বের হয়ে যায় সাইটোপ্লাজম। আমরা এখন যাই 2 নম্বরে, পলিপেপটাইডের দীর্ঘকরণ ধাপ। এখানে দেখো, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড অলরেডি বন্ধন তৈরি করে ফেলেছে, 4 নম্বরও বন্ধন তৈরি করে ফেলেছে। এখন 5 নম্বর অ্যামাইনো অ্যাসিড, যেহেতু 4 নম্বর অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ কোথায় প্রবেশ করেছে? পি সাইডে। তাহলে এখানে তখন এই ডান দিকের যে এ সাইড সেটা ফাঁকা থাকবে, এই ফাঁকা জায়গায় আবার 5 নম্বর অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ উপস্থিত হয়। এইভাবে কিন্তু একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড পি সাইটে প্রবেশ করে আর বন্ধন তৈরির মাধ্যমে এরকম পলিপেপটাইড শৃঙ্খল দীর্ঘ করে। ঠিক আছে, এখন আমরা যাব ট্রান্সলেশনের সমাপ্তিকরণ ধাপ। তাহলে রাইবোজোমের এ সাইট এমআরএনএর সমাপ্তিকরণ, রাইবোজোমের এ সাইট এমআরএনএর সমাপ্তিকরণ সংকেতের কাছে না আসা পর্যন্ত দীর্ঘকরণ প্রক্রিয়া চলতে থাকে। হ্যাঁ, তাহলে যতক্ষণ পর্যন্ত সমাপ্তিকরণ কোডন, আমরা জানি সমাপ্তিকরণ কোডন কয়টা? 3টা, ইউএএ, ইউএজি, ইউজিএ। এগুলো হলো সমাপ্তিকরণ, মানে প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। এই সমাপ্তিকরণ প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। তাহলে আমরা বলতেছি রাইবোজোমের এই সাইটে এমআরএনএ এর সমাপ্তিকরণ সংকেতের
হ্যাঁ, হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, ওই যে ওই নেটের প্রবলেম স্যার কথা হয়েছিল। শোনা যাইতেছে এখন? হ্যাঁ হ্যাঁ, নেটের প্রবলেম ছিল, এই জন্য আবার এই করলাম, মোবাইলের এমবি চালু করলাম। আচ্ছা, এখন আচ্ছা। সবাই শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা সমাপ্তিকরণ ধাপে ছিলাম। তো সমাপ্তিকরণ ধাপে আমরা কি বললাম, যে রাইবোজোমের এ সাইট, হ্যাঁ রাইবোজোমের এ সাইট এমআরএনএর সমাপ্তিকরণ সংকেতের কাছে না আসা পর্যন্ত দীর্ঘকরণ প্রক্রিয়া চলতে থাকে। এমআরএনএর তিনটি সমাপ্তিকরণ, একটা হলো ইউএএ, ইউএজি ও ইউজিএ। এর কোনো একটি এ সাইটে আসা মাত্র, হ্যাঁ, এই সাইটে আসা মাত্র রিলিজিং ফ্যাক্টরের সহায়তায় প্রোটিন শৃঙ্খলের সমাপ্তি ঘটে। ঠিক আছে, তাহলে এই ইউএএ, ইউএজি, ইউজিএ যে কোনো একটা সমাপ্তিকরণ যখন এই সাইটের কাছাকাছি চলে আসে, তখন কি হয়, প্রোটিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। অতঃপর অতঃপর পি সাইটের টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড ত্যাগ করে রাইবোজোম থেকে মুক্ত হয়ে যায় ই সাইড দিয়ে। তাহলে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা টিআরএনএ, শূন্য টিআরএনএ ই সাইড দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইভাবে তখন টিআরএনএ গুলো বের হয়ে যাবে। এবং পরপর এই সাইটে অবস্থানকারী রিলিজিং ফ্যাক্টরও মুক্ত হয়, যেহেতু সবগুলো প্রোটিন তৈরি করা শেষ হয়ে গেছে, এই জন্য রিলিজিং ফ্যাক্টরের আর কাজ নাই। এভাবে প্রোটিন শৃঙ্খল বা পলিপেপটাইড তৈরি হওয়ার বা সংশ্লেষিত হওয়ার পর এমআরএনএ ও রাইবোজোমের উপ একক দুটিও আলাদা হয়ে যায়। এভাবে কোষে জিন বা ডিএনএ এর বার্তা বা নির্দেশে রাইবোজোমে নির্দিষ্ট এনজাইম বা প্রোটিন সংশ্লেষিত হয়। আমি আবার এটা বলতেছি, তাহলে আমরা এখানে কি করলাম, যে এই যে এখানে আমরা আহ, এই যে আমরা বললাম যে এ সাইট এখানে স্টপ কথাটা লেখা আছে। হ্যাঁ, তাহলে এই স্টপ কোডন যখন পর্যন্ত একটা স্টপ কোডন বা একটা সমাপ্তি কোডন না তাহলে আমি যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে এই যে সমাপ্তিকরণ, তাহলে রাইবোজোমের যে বড় উপ একক আছে, তাহলে বড় উপ এককের যে এ সাইট আছে, এই সাইটে যতক্ষণ পর্যন্ত একটা সমাপ্তিকরণ না আসে, তিনটা সমাপ্তিকরণ, একটা হলো ইউএএ, ইউজিএ, আর একটা হলো ইউএজি, তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা এখানে উপস্থিত হবে। হ্যাঁ, সমাপ্তিকরণ এখানে আসলে তখন এখানে কিছু আহ, এই তোমার হলো সমাপ্তিকরণ আসলে তখন সে একটা সংকেত বুঝতে পারে এমআরএনএ যে সবগুলো অ্যামাইনো অ্যাসিড আনা শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? যার ফলে যখন কি হয়, যে সে বুঝতে পারে যে ওই এই সমতকরণ চলে এসেছে, তাহলে এখন তার প্রোটিন তৈরি করা শেষ হয়ে যাবে। এইভাবে তখন কি হবে, যে পি সাইটে, যেহেতু পি সাইটে সব অ্যামাইনো অ্যাসিড আছে, তখন এখানে কিছু রিলিজিং ফ্যাক্টর থাকে। এই রিলিজিং ফ্যাক্টর তখন কি করবে, যে সংশ্লিষ্ট টিআরএনএ কে প্রথমে পাঠিয়ে দিবে ই সাইটে। আর এখানকার যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো কি করবে, যে যেহেতু একটার সাথে একটা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে ফেলেছে, হ্যাঁ, এই সময় প্রোটিন তৈরি করা যখন শেষ, যেহেতু সমস্ত প্রোটিন তৈরি করা শেষ করেছে, হ্যাঁ, এর ফলে রিলিজিং ফ্যাক্টরও এখান থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, সব শেষে বের হবে প্রোটিন। আচ্ছা, এখন আমি পুরাটাই একবার সংক্ষেপে জাস্ট এমনি বলি, মানে স্লাইড অনুসারে না, এমনি মুখে মুখে বলি, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে বললাম যে প্রোটিন তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি করার জন্য কিছু উপাদান লাগবে। কি কি উপাদান লাগবে আমরা বলেছিলাম, এমআরএনএ লাগবে। সবাই মনোযোগ দিয়ে শোনো। তাহলে প্রোটিন তৈরি করার জন্য কি কি লাগবে, এমআরএনএ লাগবে। আর কি লাগবে, কয় ধরনের টিআরএনএ লাগবে, 31 থেকে 42 ধরনের টিআরএনএ লাগবে। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড লাগবে। রাইবোজোম লাগবে। ঠিক আছে, রাইবোজোম লাগবে, আর একটা বিশেষ এনজাইম, সেটাকে বলা হয় সক্রিয় এনজাইম, সেই এনজাইমের নাম হলো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ। এখন আমরা জানি যে প্রোটিন তৈরি করার জন্য বা ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য কয়টা ধাপ রয়েছে, ট্রান্সলেশনের জন্য তিনটা ধাপ রয়েছে। সেই তিনটা ধাপের নাম কি, তিনটা ধাপের নাম হলো, একটা হলো সূচনা, ট্রান্সলেশনের সূচনা, আর এটা ছিল প্রোটিন চেনের বা পলিপেপটাইড চেনের বৃদ্ধি, আর এটা হলো সমাপ্তি। তো প্রথমে আমরা আসবো যে ট্রান্সলেশনের সূচনা। তাহলে আমরা যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি তৈরি হয়েছিল, কারো মনে আছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি তৈরি হয়েছিল? এমআরএনএ।
হ্যাঁ, তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে এমআরএনএ তৈরি হয়েছিল, হ্যাঁ, এই এমআরএনএ কি করবে, যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে চলে আসবে সাইটোপ্লাজমে, এবং সাইটোপ্লাজমে আসার পরে এটা কি করবে, রাইবোজোমে সংযুক্ত হয়ে যায়। আচ্ছা, তার আগে কি হয়, যে রাইবোজোমের দুটো উপ একক আছে, ছোট উপ একক বা ক্ষুদ্র উপ একক, আর এটা হলো বড় উপ একক। তাহলে যখন প্রোটিন তৈরি শুরু হবে, যেহেতু এমআরএনএ একটা জেনেটিক তথ্য ডিএনএ থেকে নিয়ে এসেছে যে প্রোটিন তৈরি করতে হবে, এই জন্য রাইবোজোমের দুটো উপ একক, বড় এবং ক্ষুদ্র দুটো উপ একক সংযুক্ত হয়ে যায়, আর দুই উপ এককের মাঝে এমআরএনএ সংযুক্ত থাকে, যেহেতু তাকে এখন প্রোটিন তৈরি করতে হবে। ওকে, তাহলে এতটুকু তো সবাই বুঝেছো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি করবে, আমরা এখানে জানি বড় উপ একক, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি, বড় উপ এককে কয়টা সাইড থাকার কথা ছিল? বড় উপ এককে কয়টা সাইড থাকার কথা ছিল? তিনটা সাইড। একটা ছিল এ হ্যাঁ স্যার। সাইড, একটা প্রথম সাইটের নাম ছিল এ সাইড, দ্বিতীয় সাইটের নাম ছিল পি সাইড, আর তৃতীয় সাইটের নাম ছিল ই সাইড। ওকে, এখন আমরা কি করব, যে প্রথম যে অ্যামিনো অ্যাসিড, সেই প্রথম অ্যামিনো অ্যাসিডের নাম কি? প্রথম অ্যামিনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। প্রোটিন তৈরি করার জন্য প্রথম যে অ্যামিনো অ্যাসিড সেটা হলো মেথিওনিন। তাহলে এই মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে কোডেড করবে কি? AUG, স্টার্টিং কোডন। তাহলে স্টার্টিং কোডন প্রথম অ্যামিনো অ্যাসিডকে কোড করে, অর্থাৎ প্রথম অ্যামিনো অ্যাসিড মেথিওনিনকে আনতে পারে, এবং সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডকে কে বহন করে নিয়ে আসবে সাইটোপ্লাজম থেকে? টিআরএনএ। সাইটোপ্লাজম থেকে টিআরএনএ। টিআরএনএ বহন করে নিয়ে আসবে। তাহলে টিআরএনএ বহন করে নিয়ে আসার সময় প্রথমে কি করতে হবে, অ্যামিনো অ্যাসিডকে প্রথমে কি করতে হবে? টিআরএনএ তো এমনি এমনি আনতে পারবে না। সক্রিয় করতে হবে। হ্যাঁ, তাহলে ওই সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সক্রিয় করতে হবে। আর সক্রিয় করার জন্য কোন অ্যামিনো অ্যাসিড, কোন এনজাইম কাজ করে? একটা সক্রিয় করার বিশেষ জন্য এনজাইম। বিশেষ এনজাইমটার নাম ছিল অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইম। ওকে, তাহলে ওই এনজাইম যখন সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সক্রিয় করবে, তখন টিআরএনএ এর যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত প্রান্ত আছে, সেই অ্যামিনো অ্যাসিড সংযুক্ত প্রান্তে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে যাবে। এইভাবে প্রথম যে অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিড প্রথমে কোন সাইটে প্রবেশ করবে? প্রথমে এ সাইটে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? প্রথমে কোন সাইটে প্রবেশ করবে? এ সাইটে। এই সাইটে। এবং এই সক্রিয় অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ এ সাইট থেকে মাইগ্রেট করবে কোথায়? দ্বিতীয় সাইট পি, পি সাইটে প্রবেশ করবে। ওকে, দ্বিতীয় সাইট কোথায় হ্যাঁ প্রবেশ স্যার। করবে? পি সাইটে প্রবেশ করবে। তাহলে এইভাবে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড গুলো প্রথমে এ সাইট এবং পরে পি সাইটে চলে আসে। আচ্ছা, এখন এখানে কি হলো, এখানে মনে করো যে এ সাইট আর পি সাইট এখানে যখন আসছে, তখন প্রথমে অ্যামাইনো অ্যাসিড আসলো, তারপরে ঠিক একই রকম প্রক্রিয়া অবলম্বন করে দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডকেও টিআরএনএ, ঠিক একই রকম প্রক্রিয়া অবলম্বন করে প্রথমে এ সাইট এবং পরে এনজাইম আছে। পি সাইটে কি আছে? পি সাইটে কি আছে? এনজাইম আছে। হ্যাঁ, সেই এনজাইমটার নাম মনে আছে? পেপটিডাইল ট্রান্সফারেজ। পি সাইটের এনজাইমের নাম কি? পেপটিডাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটা কি করবে? এই এনজাইমটা যে এখানে যে অ্যামিনোসিডগুলো আছে, সেই অ্যামিনোসিডগুলোর মধ্যে কি তৈরি করবে? বন্ধন তৈরি করবে। অ্যামিনোসিডগুলোর মধ্যে কি তৈরি করবে? বন্ধন তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে এইভাবে হ্যাঁ কিন্তু স্যার। এইভাবে কিন্তু পি সাইটে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে বা পলিপেপটাইড তৈরি হবে। ওকে, প্রোটিন তৈরি হবে বা হ্যাঁ স্যার। পলিপেপটাইড তৈরি হবে। আচ্ছা, আমরা আরেকটা কথা বলে নিই, যে প্রথম অ্যামিনো অ্যাসিড যখন এ সাইটে আসে, প্রথম অ্যামিনো অ্যাসিড যখন এ সাইট পরে হলো পি সাইটে আসে, তখন কিন্তু টিআরএনএ যে টিআরএনএ কিন্তু কি আছে, এই কথাটা বলা স্যার কথা বোঝা যায় না। এবার এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এখন শোনা যায়, তখন শোনা যায় না কথা। ও আচ্ছা, তাহলে আমি আবার বলছি। তাহলে এখানে কি হলো, যে টিআরএনএ কি নিয়ে আসলো? টিআরএনএ সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসলো। বুঝতে পারছো? টিআরএনএ সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসলো, নিয়ে এসে সে কোন সাইটে প্রবেশ করেছে? এই সাইটে। এখন এই সাইটে যখন টিআরএনএ প্রবেশ করলো অ্যামিনো অ্যাসিড নিয়ে, তখন সে কি করবে? এমআরএনএর কোডনের সাথে সংযুক্ত হবে। তাহলে এমআরএনএর কোডনে যে নিউক্লিওটাইড থাকবে,
বা যে বেস থাকবে তার বিপরীত বেস টিআরএনএর অ্যান্টিকোডনে তৈরি হয়ে যায়। হ্যাঁ, এভাবে কিন্তু এমআরএনএর কোডন আর টিআরএনএর অ্যান্টিকোডন সংযুক্ত হয় হাইড্রোজেন বন্ধন দ্বারা। হ্যাঁ, এইভাবে যখন এই অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ এ সাইট থেকে পি সাইটে আসে, তখন টিআরএনএ সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে পি সাইটে ছেড়ে দেয়। হ্যাঁ, এইভাবে কিন্তু পরবর্তী অ্যামাইনো অ্যাসিডগুলো ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করে প্রথমে এ সাইট এবং পরে পি সাইটে চলে আসে। তাহলে পি সাইটে কি আছে? পি সাইটে আছে এনজাইম। হ্যাঁ, পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম আছে। এই এনজাইমগুলো অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কি তৈরি করবে? বন্ধন তৈরি করবে। হ্যাঁ, পেপটাইড বন্ধন তৈরি করবে এবং এখানে প্রোটিন তৈরি হবে। আর পি সাইটে আবার কিছু রিলিজিং ফ্যাক্টর থাকে। এই রিলিজিং ফ্যাক্টর প্রথমে শূন্য টিআরএনএ কে পি সাইটে পাঠিয়ে দিবে, আর পরে যখন প্রোটিন তৈরি হবে, হ্যাঁ, প্রোটিন তৈরি হওয়া যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, এবং যখন এ সাইটে একটা সমাপ্তিকরণ আসবে, তখন এমআরএনএ বুঝতে পারবে যে সব ধরনের সব সব অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন সে একটা সিগন্যাল পাবে, আর এই সিগন্যালের কারণে এমআরএনএ তখন কি করবে? প্রোটিন তৈরি বন্ধ করে দিবে। আর যখন প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে, তখন পি সাইটে যে রিলিজিং ফ্যাক্টর আছে, সে রিলিজিং ফ্যাক্টর পি সাইটে চলে আসবে, এবং এখানে যেহেতু পি সাইটে প্রোটিন তৈরি হয়ে আছে, এই প্রোটিনও তখন পি সাইটের মাধ্যমে সাইটোপ্লাজমে চলে আসবে। এইভাবে কিন্তু প্রোটিন তৈরি হবে। ওকে, তাহলে পুরো প্রসেসটা আমি একবার বললাম, বুঝতে পেরেছো? আরেকবার বলা লাগবে? না স্যার, বুঝছি। আচ্ছা, কেউ একজন বলো দেখি, প্রথমে একটু বলো দেখি, মনে করো যে সূচনাটা কিভাবে হবে, স্টার্টিংটা কিভাবে হবে, একটু বলো। তোমরা নিজেরা বলো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বলতে পারবা? মানে প্রথম এমআরএনএ ডিএনএ থেকে সাইটোপ্লাজমে আসবে। ডিএনএ থেকে জেনেটিক তথ্য বা প্রোটিন তৈরির তথ্য বহন করে নিউক্লিয়াস ডিএনএ থেকে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে চলে আসবে। সাইটোপ্লাজমে আসার পর সে কোথায় যুক্ত হবে? রাইবোজোমে। আচ্ছা, তার আগে কি হবে? রাইবোজোমের দুইটা যে উপ একক আছে, সেই দুটো উপ একক কি হবে? আলাদা ছিল, এখন প্রোটিন তৈরি করতে হবে, এখন কি হবে? একসাথে হবে, মিলিত এক হবে। একসাথে হবে। আর একসাথে হলে দুই উপ এককের মাঝখানে বা জয়েন্ট স্থানে কে বসবে? এমআরএনএ। এমআরএনএ বসবে। এখন এমআরএনএ এর কাজ কি হবে? এমআরএনএ তে আছে কোডন। হ্যাঁ, প্রথম কোডনটা হলো স্টার্টিং কোডন। এই কোডন কি করবে? মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে আনার নির্দেশ প্রদান করবে টিআরএনএ। তখন টিআরএনএ কি করবে? সংশ্লিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে আনার জন্য সে কি করবে? কার সাহায্য নেবে? একটা ওই যে বিশেষ এনজাইমের সাহায্য হ্যাঁ, নেবে। তাহলে বিশেষ এনজাইমটা তখন কি করবে? ওই অ্যামাইনো অ্যাসিডকে আগে সক্রিয় করবে। সক্রিয় অবস্থায় হ্যাঁ। টিআরএনএ তার অ্যামাইনো অ্যাসিড যে সংযুক্ত প্রান্ত আছে, সেখানে ওই সক্রিয় অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে নিবে। এবার এই সক্রিয় অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ প্রথমে রাইবোজোমের যে বড় উপ একক আছে, তার প্রথম যে সাইট, সে সাইটটার নাম কি? এ সাইট। এই সাইটে ঢুকবে। ঠিক আছে, এই সাইটে ঢুকবে। তাহলে এই সাইটে কে ঢুকেছে? এই টি সাইটে, টিএমই টিএমএনএ সহ আরএনএ সহ ওই যে অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, টিআরএনএ সক্রিয় অ্যামাইনো অ্যাসিড সহ প্রবেশ করেছে। তাহলে টিআরএনএ এর আছে অ্যান্টিকোডন, আর এমআরএনএ এর আছে কোডন। তাহলে ওই কোডনের সাথে টিআরএনএ এর অ্যান্টিকোডন সংযুক্ত হবে। হ্যাঁ, এমআরএনএ কোডনের বিপরীতে টিআরএনএ অ্যান্টিকোডনে তিনটি নিউক্লিওটাইড বা তিনটি নাইট্রোজেনাস বেস বিন্যস্ত হবে, যার ফলে এমআরএনএ কোডন আর টিআরএনএ অ্যান্টিকোডন সংযুক্ত হবে। এবার কি হবে? এই সাইড থেকে পি সাইডে চলে যাবে অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ। পি সাইটে আসার পর কি হবে? যে টিআরএনএ পি সাইটে কাকে ছেড়ে দিবে? পি টিআরএনএ সাইট কে। না, টিআরএনএ পি সাইটে যখন ঢোকে, তখন সে কাকে ছেড়ে দিবে? অ্যামাইনো অ্যাসিড কে। অ্যামাইনো অ্যাসিডকে ছেড়ে দিবে। সক্রিয় অ্যামাইনো অ্যাসিড কে। সক্রিয় অ্যামাইনো অ্যাসিডকে পি সাইটে ছেড়ে দিবে। ঠিক সেই মুহূর্তে কোন অংশটা ফাঁকা থাকবে? টিআরএনএ। না, টিআরএনএ তো ফাঁকা থাকবে, টিআরএনএ তে তো কোনো নাই, সে ফাঁকা থাকবে, ও কিন্তু মানে এ সাইডে ফাঁকা থাকবে। এ সাইটও ফাঁকা থাকবে। তখন পরবর্তী অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ আবার এ সাইটে প্রবেশ করবে। এইভাবে, হ্যাঁ, এমআরএনএ এর কোডন অনুসারে পরবর্তী যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এসব অ্যামাইনো অ্যাসিড গুলো সব সরবরাহ করবে কে? টিআরএনএ। এবং টিআরএনএ সব সরবরাহ করে প্রথমে এ সাইট এবং পরবর্তীতে পি সাইটে চলে আসে। এখন পি সাইটে
কি আছে, অ্যামাইনো অ্যাসিড গুলো আছে। আর এখানে আরেকটা এনজাইম আছে, এর নাম হলো পেপটিডাইল ট্রান্সফারেজ। এই এনজাইম গুলো কি করে, যে অ্যামাইনো অ্যাসিড গুলো জমা হচ্ছে সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে একটা বন্ধন তৈরি করে, পেপটাইড বন্ধন। আর এই পেপটাইড বন্ধনের মাধ্যমে এখানে প্রোটিন বা পলিপেপটাইড তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। আর এখানে হলো কি পি সাইট আছে, পি সাইটে এখানে কিছু রিলিজিং ফ্যাক্টর থাকে। কি থাকে? রিলিজিং ফ্যাক্টর। পি সাইটে কিছু রিলিজিং ফ্যাক্টর থাকে। এই রিলিজিং ফ্যাক্টর গুলো কি করবে, এই রিলিজিং ফ্যাক্টর গুলো প্রথমে শূন্য টিআরএনএ কে পি সাইট দিয়ে বের করে দিবে। পরবর্তীতে এই সময় কি হবে, টিআরএনএ কে বের করে দেওয়ার আগে এখানে একটা ঘটনা ঘটবে। সেটা হলো যে এই সাইটে সমাপ্তি কোডন হাজির হয়। যে কোনো একটা সমাপ্তি কোডন এই সাইটে হাজির হয়। আর সমাপ্তি কোডন হাজির হওয়া মাত্রই এমআরএনএ বুঝতে পারে, হ্যাঁ, সমাপ্তি কোডন হাজির হওয়া মাত্রই এমআরএনএ বুঝতে পারে, সমাপ্তি কোডন হাজির হওয়া মাত্রই সমাপ্তি কোডন হাজির হওয়া মাত্রই এমআরএনএ বুঝতে পারে যে প্রোটিন তৈরি বন্ধ করতে হবে, প্রোটিন তৈরি করা বন্ধ করতে হবে। ক্লিয়ার? তখন হ্যাঁ স্যার। পি সাইটে অবস্থানরত যে রিলিজিং ফ্যাক্টর, সে শূন্য টিআরএনএ কে ই সাইটে পাঠিয়ে দেবে। পরবর্তী রিলিজিং ফ্যাক্টর সে নিজে বের হয়ে যাবে, রিলিজিং ফ্যাক্টর সে নিজে বের হয়ে যাবে এবং শেষে যে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হয়েছে সে ই সাইটে চলে আসবে। আমি এখানকার ঘটনা আবার বলছি। তাহলে পি সাইটে কে কে আছে? পি সাইটে রিলিজিং ফ্যাক্টর আছে, পি সাইটে শূন্য টিআরএনএ আছে, পি সাইটে পলিপেপটাইড তৈরি হয়ে আছে। তাহলে যখনই এমআরএনএ একটা সিগন্যাল পাবে যে এমআরএনএ কে বলা হয়েছে যে সমাপ্তি কোডন চলে এসেছে, প্রোটিন তৈরি বন্ধ করতে হবে। হ্যাঁ, এখন প্রোটিন তৈরি বন্ধ সিগন্যাল পেলেই প্রথমে এখানে কি হবে, যে রিলিজিং ফ্যাক্টর, হ্যাঁ, শূন্য টিআরএনএ কে ই সাইটে পাঠিয়ে দিবে। তারপরে রিলিজিং ফ্যাক্টর সে তো প্রোটিন তৈরি করা বন্ধ করে দিয়েছে, রিলিজিং ফ্যাক্টর নিজেও ই সাইটে চলে আসবে। আর সব শেষে, হ্যাঁ, যে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হয়েছে সেই পলিপেপটাইড বা প্রোটিন সে ই সাইটে মাধ্যমে সাইটোপ্লাজমে চলে আসে। এইভাবে প্রোটিনটা তৈরি হয়। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখানে এই যে আমরা জি স্যার। এখানে আমরা কিন্তু দেখাচ্ছি এই যে প্রোটিনটা তৈরি হয়ে গেছে, গ্রোয়িং পেপটাইড চেইন, এখানে কিন্তু প্রোটিন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমরা বলতেছি এ সাইট আর পি সাইটকে, এটা এ সাইট আর পি সাইটকে আমরা কি বলবো, এ সাইট আর পি সাইটের একটা আমরা বলেছিলাম যে এটা আমরা কি বলেছিলাম, এ সাইট আর পি সাইটকে রাইবোজোম বাইন্ডিং সাইট বলা হয়। আর টিআরএনএ কে বলেছিলাম, টিআরএনএ হলো যে রাইবোজোমে বসার মঞ্চ বলা হয়। এখন কি সবাই ক্লিয়ার হয়েছে প্রক্রিয়াটা? জি স্যার। আচ্ছা, তোমরা আরো একবার পড়লে তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে মনে করো যে ডিএনএ যে প্রোটিনটা তৈরি করবে, ডিএনএ যে প্রোটিনটা তৈরি করবে, হ্যাঁ, এখানে এই প্রোটিন তৈরি করার জন্য ধরে নাও হয়তো 500টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। আমি একটা আনুমানিক বললাম, 500টাও হতে পারে, 300টা অ্যামাইনো অ্যাসিড দিয়েও হতে পারে, 400টা অ্যামাইনো অ্যাসিড দিয়েও হতে পারে। তাই এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যখন টিআরএনএ 500টাই হোক বা 400টাই হোক, যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলো অ্যামাইনো অ্যাসিড যতক্ষণ পর্যন্ত না আনবে তখন পর্যন্ত সমাপ্তিকরণ হাজির হবে না। ধরো 400টা যদি অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি করতে হয়, তাহলে 400তম অ্যামাইনো অ্যাসিড যখন এ সাইড থেকে পি সাইটে অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ প্রবেশ করবে, তখনই কিন্তু যে কোনো একটা সমাপ্তিকরণ এই সাইটে চলে আসে যে তোমার অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করা শেষ, এখন প্রোটিন তৈরি বন্ধ করতে হবে। এইভাবে কিন্তু প্রোটিন তৈরি বন্ধ হয়ে যায়। ওকে, আচ্ছা, এখানে তোমাদেরকে আর কোথাও পড়া পড়া আছে নাকি? না স্যার। আচ্ছা, তাহলে একটু একটু আমি এই কোশ্চেন গুলো বলতেছি। এই কোশ্চেন গুলো প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারে এগুলো আমি কয়েকটা তৈরি করেছি। এই কোশ্চেন গুলো তোমরা তৈরি করে দেখাবা। যেমন হলো, ওকে আমি স্যার। একটু আমি একটু একটু বলে দিই। যেমন এফ এম এম মানে কি? এফ এম এম মানে কি, কে বলতে পারবা? এফ এম এম এর মানে কি, কে বলতে পারবা? না স্যার। কোষঝিল্লির মধ্যে এটা আছে, কোষঝিল্লির গঠনে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এফএমএম মানে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী, হ্যাঁ, কোষঝিল্লির প্রধান উপাদান কোনটি? তাহলে কোষঝিল্লি গঠনে প্রধান উপাদান কোনটি হবে? 2 নম্বর হলো ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু অনেকগুলোই আছে, হ্যাঁ, একটা বললেই হবে।
ব্যাকটেরিয়া কি ধরনের কোষ, প্রকৃত কোষ না আদি কোষ? পিনোসাইটোসিস কোন অঙ্গাণুর কাজ? অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে? স্পাইরোগোরার ক্লোরোপ্লাস্ট কি আকৃতির হয়? হ্যাঁ, কোনটি প্রকৃত কোষীয় রাইবোজোমের উপ একক? ডিএনএ যুক্ত অঙ্গাণুগুলোর নাম কি? মানে প্রাথমিক প্রাচীরের রাসায়নিক উপাদানের নাম কি? যে কোষ প্রাচীরের যে 3টে স্তর আছে তার মধ্যে প্রাথমিক প্রাচীরের রাসায়নিক উপাদানের নাম কি? অটোলাইসিস করা হয় কোন অঙ্গাণুর কাজ? মায়োসিসের কোন উপপর্যায়ে ক্রসিং ওভার সৃষ্টি হয়? মায়োসিসের কোন উপপর্যায়ে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়? কোষ বিভাজনের কোন পর্যায়ে মেটাকাইনেসিস হয়? জনন জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 32টি থাকলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি থাকে? হাওয়ার্ড ও পেল কোন সালে কোষচক্র আবিষ্কার করেন? তারপরে আসলো 16 নম্বর, প্রোফেজ একের কোন উপপর্যায়ে সিনাপসিস ঘটে? একটি টেট্রাডে সেন্ট্রোমিয়ার ও ক্রোমাটিড কয়টি থাকে? মিওসিসের কোন উপপর্যায়ে কোন সৃষ্টি হয়? কোষ বিভাজনের অ্যানাফেজ দশা আই আকৃতির ক্রোমোজোমের নাম কি? ডিমের হলুদ অংশের প্রোটিনের নাম কি? মানুষের চুলে কোন প্রোটিন থাকে? কোন শস্যে জেন থাকে? অবিজারক শর্করার উদাহরণ দাও। সঞ্চিত পলিস্যাকারাইড হলো কি কি? স্টার্চের অ্যামিলোপেকটিনের লিঙ্কেজের নাম কি? রক্তরসের প্রোটিনগুলোর নাম কি? নিচের কোনটি ফ্রুট সুগার? এনজাইম, হরমোন ও অ্যান্টিবডি কি ধরনের যৌগ? সবচেয়ে ক্ষুদ্রতম ট্রায়োজের উদাহরণ লিখো। লিপিডের এককের নাম কি? ঠিক আছে, তো এগুলোর আহ, এই 30টা কোশ্চিন তোমরা লিখে আমাকে দেখাবা, আর না পারলে আগামী ক্লাসে আমি অ্যান্সার বলে দেবো। ওকে স্যার। স্যার এগুলো কি শর্ট কোশ্চেন নাকি ঠিক? সব শর্ট কোশ্চিন, সব শর্ট কোশ্চিন। স্যার স্ক্রিনশট দেবো স্যার, একটা এই করে দেন। হ্যাঁ হ্যাঁ বলো। স্ক্রিনশট দেওয়া লাগবে স্যার। ও আমি তো পিডিএফ করে পাঠিয়ে দেবো, পিডিএফ নিতে পারবো না? স্যার ওই পিডিএফ ওপেন হয় না আমার দ্বারা। ও হ্যাঁ, নাও তাহলে দাঁড়াও আমি শুরু করে দিই। জি স্যার, তারপরেরটা। দাঁড়াও 15টা আছে, এবার নাও এই 15টা এবার দেখা যাচ্ছে, নিয়েছো? জি স্যার। আচ্ছা এবার পরেরটা। হ্যাঁ এটা না, এটা ঠিকই আছে, এটা এক পাতায় আছে, বুঝছেন? জি স্যার। তাহলে নেক্সট ক্লাসে আমরা এটার অ্যান্সার বলে দিব, আর তোমরা পারলে ভালো, তাহলে আমাকে ওই ফেসবুকে যে পেজ আছে ওই পেজে দিয়ে দিও, প্রশ্ন সময় অ্যান্সার দিয়ে দিও, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে একটু ঝামেলা হলো কারেন্টের জন্য, কারেন্টেও প্রবলেম আবার ইতেও প্রবলেম, নেটেও।